বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পঞ্চম বার্ষিকীতে স্মরণ সভা। স্বৈরাচার ফ্যাসিবাদের ঠাঁই হবে না বাংলাদেশে, বললেন ছাত্র নেতারা। এরকম অসংখ্য লিগকে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। এই যে ছবিটা যে আমি সবাইকে দেখাচ্ছি, বুকটা তো ফেটে যায়। প্রতিদিন একবার হলেও ছেলের কথা মনে পড়ে। গণ অভ্যুত্থানে নিহত 105 শিশুর পরিবারের চাওয়া যথাযথ বিচার। শহীদের স্বীকৃতি ও আর্থিক সহায়তা দিল সরকার। যাচাই বাছাই চলছে হতাহতের সংখ্যার। তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে 737, এখন আমাকে যেটা দিলে 737, আর আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। আবু সাইদকে কটাক্ষ করে স্ট্যাটাস দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম সাময়িক বরখাস্ত। সাজার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ। শহীদদেরকে এভাবে যদি অপমান করা হয়, শুধু আবু সাইদ না, তাহলে সকল শহীদদেরকে অপমান করা হবে। আবু সাইদ সকল শহীদ আহত ভাইদেরকে কটূক্তি করে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের বিচার করা হোক। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করবে জাপান। একনেক সভায় সিদ্ধান্ত, প্রায় 24,500 কোটি টাকার 4 প্রকল্প অনুমোদন। এনবিআরের সাবেক বিতর্কিত চেয়ারম্যান নজিবুরের 3 দিনের রিমান্ড। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়ে গড়ে তোলেন অঢেল সম্পদ। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় কমছে ঢলের পানি, বাড়ছে জনদুর্ভোগ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। ফসলের জমিগুলো নষ্ট হয়ে গেছে, পাশাপাশি এই মৎস্যজীবী যারা আছে তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে আর কি। পানি আজ 30 বছর মধ্যে আমি এই পানি দেখি না। বাড়ি ঘরে পানি, শুকনো খাবারের খুবই সংকট, এদিকে কোনো ত্রাণই আসতেছে না। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবরার সহ আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত সকল শিক্ষার্থীদের জন্য বিচারের দাবি জানিয়েছে ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ সকল স্তরের মানুষ। দিনটিকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ ও গণরুম সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ছাত্রনেতারা। আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন বাংলাদেশে জায়গা না পায়, সেই হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এভাবেই 2019 সালের 7 অক্টোবর নির্যাতন করে হত্যা করা হয় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে। ভাইয়া শুধু একটা কথাই বলছিল, দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে, কিন্তু কাউকে তো কথা বলা লাগবে। আমি সেই জন্য বলি। তারপর বলছিলাম কিন্তু দেখ যদি কিছু হয়, তখন বলছিল যে না দেখ আমার যারা রুমে আছে তারা থাকলে অন্তত হয়তো বাইরে খবর আসবে। ভয়াল সে রাতের স্মৃতিচারণ করছিলেন আবরারের বন্ধু আহনাফ মুসান্না। আবরার ফাহাদের বাবা ও ছোট ভাই তুলে ধরেন আবরারের বিচার কাজে দীর্ঘসূত্রিতা ও নানান জটিলতার কথা। সে তার নিজের স্বার্থকতা কিছু বলেনি, দেশ রক্ষা করার জন্য বলেছে। সেটাই যদি তার ভুল হয়ে থাকে, হ্যাঁ, তাকে এই কারণে কোনোদিন হত্যা করতে পারে না একজন। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে রাজধানীর পলাশী মোড়ে শহীদ আবরারের শাহাদাত বার্ষিকীতে স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে ধ্বনিত হয় বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের কথা। দাবি করেন যথাযথ বিচারের। নাম না জানা এরকম অসংখ্য লিগকে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। আমাদেরকে কাশখত বানিয়ে তারা আমাদেরকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের, আওয়ামী লীগের আমাদের প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করেছে। সুতরাং
তাদের সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সভায় বিগত বছরগুলোতে আওয়ামী নির্যাতনের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। বলেন, সেসব ঘটনায় জড়িত প্রশ্রয়দানকারী সকল ব্যক্তি ও সংগঠনের বিচার করতে হবে। সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দায়িত্ব নিয়ে বর্তমান সংবিধান পরিবর্তনের পরামর্শ দেন তিনি। হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজেমনির বিরুদ্ধে যে লড়াই, সেটা এখনো অব্যাহত আছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব শিশু দিবসে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ১০৫ শিশুর পরিবারকে সম্মাননার স্বীকৃতি আর অনুদান দিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছে শহীদ পরিবারগুলো। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এইটা গায়ে দিয়ে বৃহস্পতিবার আন্দোলন করছে, আর এই দেখেন এখনো ঘেরান আসতেছে, আর এই হইলে স্কুল ড্রেস, এইটা আমি এখনো ধুই নাই। আমার ছেলের এই যে ঘাম, আমি এখনো এটা শুকে শুকে রাখতেছি। সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণ ভ্রমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শহীদ শিশু কিশোরের পরিবারগুলোর কান্না যেন শেষই হয় না। আমরা রাত্রিরে লাশ খুঁজতে গেছি, যাইয়ে দেই সরারদির হাসপাতালের বারান্দায় লাশ আর লাশ, আমাকে মর্গে ঢুকতে দেয় নাই। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফওয়ানের প্রাণ যায় ৫ আগস্ট বিজয় মিছিলে। আমার ছেলের আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল, আমার একটাই ছেলে আর একটা মেয়ে প্রতিবন্ধী। বিএএফ শাহিন কলেজের আহনাফ আর ফিরবে না। মায়ের কাছে সে ঘর যেন স্মৃতির কারাগার। আকাশ পরিণত হয়েছে বর্ণহীন এক হাহাকারে। এই যে ছবিটা যে আমি সবাইকে দেখাচ্ছি, বুকটা তো ফেটে যায়। ছাত্র জনতার আন্দোলনে প্রাণ গেছে এমন ১০৫ শিশুর। কেউ আন্দোলনে, কেউ খেলতে গিয়ে, কেউ নিজ ঘরে জানালায় বা ছাদে গুলিবিদ্ধ হয়ে শহীদ। বিশ্ব শিশু দিবসে একসাথে ১০৫ পরিবার। সবার দাবি হত্যার বিচার চাই। মুরগির গোশ, গরুর গোশ খুবই পছন্দ করত। এই 2 মাসের মধ্যে আমি এখনো খাই না। প্রতিদিন একবার হলেও ছেলের কথা মনে পড়ে। বাবা মা তো আমরা, এই জন্য অনেক কষ্টে আছি এখন। সব শহীদদের মাদের হয়ে সবার জন্য বিচার চাই। আমার ছেলেরও বিচার চাই। যতগুলা বাচ্চা এভাবে গুলি খেয়ে মারা গেছে, এটা বিচার আমি চাই। শিশু দিবসের আয়োজন পরিণত হয় এক হৃদয় বিদারক পরিস্থিতির। শহীদ শিশুদের অভিভাবকদের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে যে সমাজ আর রাজনীতি তৈরি করেছে আগের প্রজন্ম, তা এই প্রজন্ম বয়কট করেছে। প্রাণ দিয়ে তারা নতুন দেশ গঠন শুরু করেছে। এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। যত ভুল আমরা করেছি, যত অমানবিক কাজ আমরা করেছি, যত আমরা মানুষকে সাথে নিয়ে চলতে পারিনি, নিজেদের অহম দিয়ে গড়ে তুলেছি, অহংকার দিয়ে গড়ে তুলেছি, টাকার স্তূপ করেছি, দেশটাকে নিঃস্ব করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, সব বিদেশে পাচার করে দিয়েছি, বাচ্চাদেরকে বিদেশে পাচার করে দিয়েছি, করে দিয়ে একটা নিঃস্ব দেশ ফেলে এখন পালিয়েছি। সেই বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া, এবং সেই বিচার হতে হবে। শারমিন মুর্শিদ বলেন, এবার ভালোবাসা দিয়ে দেশ গঠনের সময়। নিশ্চিত হবে সকল শিশুর অধিকার আর মর্যাদা। এবার আমরা শক্ত হাতে একটা একটা করে ইট ভাঙবো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসা ও পুনর্বাসনের নামে গণ অভ্যুত্থানের আহতদের একটি অংশকে মাঠে নামিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, চিকিৎসার আগে চাকরি ও পুনর্বাসন করা যাবে না। দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা একই কথা বলেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত নিহত ৭৩৭ ও আহতের সংখ্যা ২২,৯০৭ জন। স্বাস্থ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলতে আরও ১ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার কেউ কেউ চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে ক্ষুব্ধ। রবিবার রাজু ভাস্কর্যে সমাবেশ করে সরকার ও সমন্বয়কদের কঠোর সমালোচনা করেছেন তারা। ১৬০ জনের একটা সমন্বয়কের লিস্ট হয়েছে, সেখানে কোনো আহত আছে, কোনো চক্ষুহারা আছে, কোনো পাহারা আছে?
তাহলে পাহা এরা কি অপরাধ করছে? ইনফেকশন অবস্থা আমাকে রিলিজ দিয়ে দিচ্ছে, আমাকে বাসায় পাঠিয়ে দিচ্ছে। দুইটা গুলি আছে, একটা বার করছে, একটা রয়েছে, মানে একটা কি করবে এটা কোনো উদ্যোগ নাই। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও নিহতদের পরিবারকে সহায়তায় দায়িত্ব নিয়ে কাজ করছে সরকার। একটি পক্ষ এই কাজকে বিতর্কিত করতেই বিক্ষুব্ধদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় এক চিকিৎসা সমন্বয়কও তাদের অবস্থান ব্যাখ্যা করেন। তারা রাজু ভাস্কর্যে যে আন্দোলনে গেছে, কেন গেছে, তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। আমি সেটার জবাব এখন দিব না। এই যে 200 জন পেশেন্ট হাসপাতালে ভর্তি আছে, তারা কিন্তু এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি লিস্টে, রাইট? আর পুনর্বাসন বা তাদের যে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া বা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারপরেও আমি বলবো যে সেক্ষেত্রে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, আরও অনেক মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। কেউ তাদেরকে অর্গানাইজ করছে, তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এখন এটা তারা ভুল তথ্য নিচ্ছে, কিংবা কেউ ভুল তথ্য দিচ্ছে, কেউ সাজিয়ে গুজিয়ে অস্থির পরিবেশ তৈরি করার জন্য এগুলো বলছে। আমি জানি না সেটা। ছাত্ররা 1500-এর বেশি নিহতের তথ্য দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত 737 জন নিহতের তালিকা তৈরি করেছে, আর আহত 22,907 জন। এর মধ্যে চোখে আঘাত পেয়েছেন 400 জন, তাদের 350 জন এক চোখ ও 2 চোখ হারিয়েছেন 35 জন। সরকারের দিক থেকে একটা আগাগোড়া একটা ঘোষণা ছিল, যারা এরকম অঙ্গ হারিয়েছে কিংবা ডিসেবল হয়ে গেছে তাদেরকে নতুন করে রিহেবিলিটেট করার দায়িত্ব সরকারের কাজে। সে দায়িত্বটা আমরা পালন করব এবং সেটা হয়তো আমরা স্বাস্থ্যগত যে রিহেবিলিটেশন এটা আমরা করব, কিন্তু তারপরে যখন সে ভালো হয়ে যাবে তাকে পুনর্বাসন করার দায়িত্বটা সরকার নেবে, এটা সেই ভঙ্গিতেই বলা আছে। তার জন্য একটা ফান্ডও করা হয়েছে। রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বার্থে 1 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে তোলা হতে পারে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। রোগী, চিকিৎসক, সাধারণ মানুষ, অ্যাটেন্ডেন্ট এবং আমাদের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা সবার জন্য যেন সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা থাকে। আপনারা দেখেছেন যে ইদানিং বেশ কিছু ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে। এটাতে যেটা হয়, আমাদের নিজেদের মধ্যে আস্থা তৈরি হয়। উপদেষ্টা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনই জেনেরিক নাম অনুযায়ী ওষুধের দাম নির্ধারণের উদ্যোগ নিতে চায় না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে সাময়িক বরখাস্ত হলেন শহীদ আবু সাইদকে কটাক্ষ করা সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। এর আগে তাকে ওএসডি করা হয়েছিল। ফেসবুকে স্ট্যাটাসে প্রধান উপদেষ্টা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। এর প্রতিবাদে রংপুর ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তার স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের বীরত্ব দেখেছে পুরো বিশ্ব। নিরস্ত্র সাইদ দুহাত তুলে জানান দিচ্ছিল, রক্ত নাও, তবু অধিকার ফিরিয়ে দাও। তখনকার প্রশাসন অধিকার ফিরিয়ে না দিলেও রক্ত নিয়েছিল। পুলিশের গুলিতে মাটিতে ঢলে পড়েন সাইদ। তাকে হত্যার দৃশ্য নাড়িয়ে দেয় পুরো জাতিকে। শিক্ষার্থীদের নেতৃত্বে সড়কে নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনতার ঢল দেখে পদত্যাগে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। নতুন সরকার দায়িত্বের 2 মাস পর সেই আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন লালমনিরহাটের সহকারী কমিশনার উর্মি। প্রশ্ন তোলেন আপামর ছাত্র জনতার আন্দোলন নিয়েও। সরকারের কর্মচারী হলেও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করেছেন তাবাসসুম। পোস্টটা ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা। তাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। না হলে রংপুর বিভাগীয় কার্যালয় ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন তারা। নিহত আবু সাইদের 2 ভাইও অংশ নেন বিক্ষোভ সমাবেশে। যদি এই সমস্ত শহীদদেরকে এভাবে যদি অপমান করা হয়, শুধু আবু সাইদ না তাহলে সকল শহীদদেরকে অপমান করা হবে। আমার ভাই দেশের ন্যায়ের পথে জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং ভিডিও ফুটেজে এটা পরিষ্কার। স্বৈরাচার পালিয়ে গেল, স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনিক কাঠামোতে বিদ্যমান। রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের বিচার করা হোক। আবু সাইদকে যদি না চিনে থাকেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন, ইংরেজি বিভাগে আসবেন। জুলাই বিপ্লবের মহানায়ক আবু সাইদকে সন্ত্রাসী বলার প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি করেছে জাস্টিস ফর জুলাই নামের একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট নষ্ট করার ষড়যন্ত্র চলছে। তারই অংশ তাপস্বী তাবাসসুম উর্মি। নতুন
দেশের উপরে দাঁড়িয়ে যে আসলে শহীদদের অপমান করার মতো ধৃষ্টতা দেখায় সেই সরকারি কর্মকর্তাকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। বিচার আমরা পাইনি, অথচ তাদেরকে এই দেশে বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী বলে মন্তব্য করা হচ্ছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে আমাদের শহীদ পরিবার ভাইদের পাশে দাঁড়ান। তাদের যদি অবদানকে আপনারা অস্বীকার করতে চান, তার বিরুদ্ধে আমরা সবসময়ই দাঁড়াবো। গণহত্যাকারীর দোষরা এখনো যেখানে লুকিয়ে আছে, এখনো যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের বিরুদ্ধে অবশ্যই সরকারের কিছু করার আছে। কেবল সাময়িক নয়, তাবাস্সুম উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবে সরকার। এতে ব্যয় হবে 24,000 কোটি টাকা। প্রকল্পে আংশিক ঋণ দিবে জাপান। নির্মাণেও সহযোগিতা করবে দেশটি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন হয়। পরিকল্পনা উপদেষ্টা জানান, সমুদ্র বন্দর নির্মাণের সার্বিক বিবেচনায় জাপান এগিয়ে আছে। এটাই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রকল্প। আঞ্চলিক বাণিজ্যের কঠিন প্রতিযোগিতায় বাংলাদেশে কি গভীর সমুদ্র বন্দর নির্মাণ ঠিক হবে, এই বিতর্ক বেশ পুরনো। বলা হয় শুধু দেশের আমদানি রপ্তানি বাণিজ্য না, ভারতের 7 সিস্টার্স আর নেপাল, চীন আর মিয়ানমারকে পাশে পাওয়া গেলেই এই বন্দরে সুফল পাবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় গেল বছর তৈরি হয় নতুন চ্যানেল, কিন্তু মূল অবকাঠামো নির্মাণ নিয়ে ভূ রাজনীতির মারপ্যাচ ভালোই সামাল দিতে হয়েছে বাংলাদেশকে। সিদ্ধান্ত জানা গেল সোমবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একনেক সভায় সিদ্ধান্ত, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়ন হবে, সেজন্য ব্যয় বাড়বে 6,000 কোটি টাকা। তৈরি হবে পূর্ণাঙ্গ ডিপসি পোর্ট। প্রকল্পে ঋণ দিবে জাপান। বাস্তবায়ন শেষ হবে 2030 সালে। মাতারবাড়িতে যেহেতু একটা যেটি হয়েই গেছে, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর করার প্রকল্প, এটা আমরা বিবেচনা করেছি। এটা একটা বড় প্রকল্প। সাংবাদিকদের প্রশ্ন ছিল, এত দেশের মাঝে কেন জাপানকেই নির্বাচন করলো বর্তমান সরকার? চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম, একটা ভূ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। উপদেষ্টা জানান, যেসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হচ্ছে সেখানেও ব্যয়ের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্রজেক্টের গাড়ির হিসাবও নেবে সরকার। কত গাড়ি আসলে আছে এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে, কতদিন এগুলা টিকে থাকে, এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়। একনেক সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 15 অক্টোবর সকাল 11টায় ফলাফল প্রকাশ করা হবে। সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে স্ব বোর্ড থেকে। আগের মতো শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল প্রকাশিত হবে না। ইতিমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে, আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। এবারের 11টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে 14.5 লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় গত 30 জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় 9 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্থগিত হওয়ার আগে 6 থেকে 7টি পরীক্ষা হয়েছিল। বাকি বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। আগামী 15 অক্টোবর সকাল 11টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 600 বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন, এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো এসএসসির রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।
অংশীজনদের সাথে বসে তাদের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে আয়োজিত আলোচনায় জুলাই বিপ্লবে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিকরণের উপর জোর দেন। উপস্থিত সাংবাদিকরা মুক্ত সাংবাদিকতা চর্চায় সংবাদ মাধ্যমের জন্য অভিন্ন নীতিমালা তৈরির আহ্বান জানান। বিগত সরকারের পুরো শাসনামলে সাংবাদিক আর সাংবাদিকতার মান কিংবা চর্চা কেমন ছিল, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকবদল, জুলাই আগস্ট বিপ্লবের সেই উত্তাল দিনগুলোতে গণমাধ্যমের ভূমিকা কি ছিল, সংবাদ মাধ্যম কি সত্য আর সঠিক সংবাদ প্রকাশ করেছিল? এমন প্রশ্ন ছিল জনমনেও। সেই প্রশ্নের উত্তরই যেন দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। এখন এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নিবে কে? কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার কেন কিভাবে শীর্ষক এক মুক্ত আলোচনায় তথ্য উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি, তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। মুক্ত আলোচনায় সাংবাদিকতায় পেশাদারিত্বের ঘাটতি, মালিকপক্ষের স্বার্থ, তরুণদের অনাগ্রহ, বেতন ও ওয়েজ বোর্ড, সাংবাদিকদের রাজনীতি সংশ্লিষ্টতা সহ নানান প্রাসঙ্গিক বিষয় ও সুপারিশ উঠে আসে। সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের পেশাগুলোকে বের করে আনা জরুরি। আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক ক্ষেত্রে সাংবাদিকতা কপি পেস্ট ইন্ডাস্ট্রিতেও পরিণত হয়েছে। আমরা চাই যে কতদিন এই গভর্নমেন্ট আছে আপনারা মিডিয়া ফ্রিডমটাকে ইনস্টিটিউশনালাইজ করেন, যাতে আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে যেই সমস্যাটা আমরা আগে ফেস করেছি সেই সমস্যাটা যাতে আমরা ফেস না করি। কেননা আমরা আশা করি যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন তারা হয়তো আরও ভালো করবেন, কিন্তু আমরা যে ভয়ের যে সময়টা আমরা কাটিয়েছি সেইটার জন্য আবার যে রিপিট করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। জান ও জবানের গুমের আলোচনা আমরা করি, আমরা অনেকেই এর অংশীদার ছিলাম যখন জান গুম করা হয়েছে। শিকারী সাংবাদিকতা করে এই সমস্ত মানুষকে ক্রিমিনাল বানানো হয়েছে যারা নাকি ছিল রাজনৈতিক কর্মী। আলোচকরা বলেন, গণমাধ্যমের মালিক পক্ষকে সাংবাদিকতার নীতিতে একাত্ম করতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ শেরপুরে। তবে নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনো বাড়ন্ত। দুর্ভোগ কমছে না দুর্গতদের। এখন পর্যন্ত শেরপুরে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। তিন দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। সোমেশ্বরী, কংস আর উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গাপুর, কলমাকান্দা সহ নেত্রকোনার ৫ উপজেলার ১৫০ শতাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী লক্ষাধিক মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ, ডুবেছে ফসল। গতকালকে এই জায়গার মধ্যে অনেক পুরা ফসল, সবুজ ফসল ছিল। পুকুর, নদী, নালা যা আছে সব একদম একাকার হয়ে গেছে। আমরা এখন সাগরে বাসার মতো। আমাদের ঘরের চারপাশে পানি, রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নাই, শুকনা খাবারের অভাব। মহারশী নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। জলমগ্ন ৫ উপজেলার ১.৫ লাখের বেশি মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই নিয়েছেন অনেকে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে কিছু ত্রাণ বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। না খায় রয়েছি, বন্যা আজকে এই যে চাল ডাল পাইলাম। শুকনো খাবারের পাশাপাশি আমরা রান্না করা খাবারও মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কতদিন পর্যন্ত চালাবে এটা? যতদিন পর্যন্ত এই বন্যা পরিস্থিতি মানুষের দুর্ভোগ লাঘব না হবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রাখবো। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান আর হাসপাতালে। দুর্ভোগে লাখো মানুষ।
অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে খাবার সংকট। আমরা হে জমা বাড়িতে বাড়তে গেছে মুড়ি লইয়া এসে আমরা মুড়ি খেয়ে থাকতেছি। সাধারণ মানুষজন তো আছে, আমাদের ছাত্ররা কিন্তু বিভিন্ন সোর্স থেকে ত্রাণ কালেক্ট করছে। উপজেলা থেকে সমন্বয় করে দিচ্ছি যাতে কোনো গ্রাম আনঅ্যাটেন্ডেড না থাকে বা এক জায়গায় যাতে ডুপ্লিকেশন না হয়। ভারী বৃষ্টি না হলে 3 জেলায় দ্রুত পরিস্থিতি উন্নতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আমিন বাবু, যমুনা নিউজ। সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা তা সব অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। বলেছেন, নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয় ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা বলেন। জানান, সেন্ট মার্টিনে বিপন্ন প্রাণী আছে, এটা পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় 1999 সালে। 9 সেপ্টেম্বর 2018 সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। 2020 সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন 1250 পর্যটক নির্দিষ্ট করা হয়েছিল। পরে 2023 সালে প্রতিদিন 882 পর্যটক নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়। 2023 সালে পর্যটন নির্দেশিকায় বলা হয়েছিল সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার। এসব বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সেন্ট মার্টিনে অতিরিক্ত পর্যটক গমন এবং রাত্রি যাপনের ফলে সেখানকার পরিবেশের বিপর্যয় ঘটছে বিধায় সেন্ট মার্টিনে রাত্রি যাপন সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ করা হয়। আমরা সকল স্টেক হোল্ডারদেরকে আমরা ডেকেছি, তাদের সাথে আমরা কথা বলবো। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তির মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হল গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবির। নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত 17 ফিলিস্তিনি। এ নিয়ে 1 বছরে তৃতীয়বারের মতো জাবালিয়ায় স্থল অভিযান চালালো ইসরায়েল। রোববার দ্রুত এলাকাটি খালি করার নির্দেশ দেওয়া হয় বাসিন্দাদের। প্রয়োজনীয় সময় না দিয়েই শুরু হয় রাতভর বিমান হামলা। ইসরায়েলের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা রয়েছে জাবালিয়ায়, তাদের লক্ষ্য করেই চালানো হয়েছে এই হামলা। আল আকসা হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। আহত হয়েছেন অন্তত 11 ফিলিস্তিনি। গত 1 বছরে গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 41,000-এ। নারী টি-20 বিশ্বকাপের খবর জানাবো। আর কিছুক্ষণ পর গ্রুপ বি এর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা। যেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 21 রানের জয় পেয়ে ফুরফুরে মেজাজে তারা। এই ম্যাচেও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে থ্রি লায়ন্সরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে তারা। অপরদিকে উইন্ডিজকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা সাউথ আফ্রিকার। এই ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে দলটি। দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় তুলে নেয়ার অপেক্ষায় প্রোটিয়ানারিরা। পৃথক 2 মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে 3 জনকেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 2022 সালে বিএনপি কর্মী মকিবুল হত্যার ঘটনায় পল্টন থানায় এক মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ক্ষমতার কাছে থেকে এক প্রকার দানব বনে যান নজিবুর রহমান। সচিব, এনবিআর চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, গুরুত্বপূর্ণ এসব পদে বসে হয়ে ওঠেন রীতিমতো বেপরোয়া। আদায় না বাড়লেও কাগজে তথ্য দিয়ে বাড়িয়ে দিতেন রাজস্ব আয়। ক্ষমতার অপব্যবহার করে 2 ছেলের নামে বেস্ট হোল্ডিংয়ের 10 লাখ প্লেসমেন্ট শেয়ার নেন সাবেক এই আমলা। শেখ হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট একজন বেপরোয়া আমলার নাম নজিবুর রহমান। ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব।
তারপর এনবিআর চেয়ারম্যান সরকারের আস্থাভাজন হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব। মূলত এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই হয়ে ওঠেন আগ্রাসী, ব্যবসায়ীদের নানা ধরনের অনৈতিক চাপে ফেলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে শুল্ক সুবিধা দিয়ে হাতিয়ে নিয়েছেন অঢেল অর্থ। 2015 সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে তছনছ করেন রাজস্ব ব্যবস্থা। যখন আমাদের রাজনৈতিক কমিটমেন্ট থাকে না, তখন এইসব প্রতিষ্ঠানেরও নেতৃত্ব খারাপ হয় এবং ওই নেতৃত্ব খারাপ হওয়ার কারণে এটা সংক্রমিত হয়। সিস্টেম চেঞ্জ করতে হলে পরে আইন কানুন বদলাতে হয় এবং অ্যাকাউন্টেন্সি এবং ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করতে হয়। সেটা খালি নজিবুর রহমানকে ধরলে হবে না। তার দায়িত্ব পালনের প্রায় 3 বছরে ভেঙে পড়ে রাজস্ব খাত। প্রকৃত চিত্র থেকে অনেকটা বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়কে রাজস্ব আদায়ের তথ্য দিয়েছেন। 3 অর্থ বছরে রাজস্ব আদায় বাড়িয়ে দেখান 33,365 কোটি টাকা। কাগজে রাজস্ব আয়ের হিসাব ধরে বাজেট বড় করে সরকার, শেষ পর্যন্ত তা ছেটে ফেলতে হয়। অলরেডি যেসব খারাপ লোকরা চলে এসে দুর্নীতি স্বজনপ্রীতি করেছে, তাদেরকে শাস্তি দিলে একটা ভীতি সৃষ্টি হবে। এখন যারা আছে তারা দুর্নীতি করার সাহস পাবে না। ক্ষেত্র প্রস্তুত না করেই ভ্যাট আইন কার্যকরের নেপথ্যের কুশীলব ছিলেন নজিবুর রহমান। ব্যবসায়ী সহ সব ধরনের কঠিন সমালোচনার পরও 2015 সালে ভ্যাট আইন কার্যকরে সরকারকে উৎসাহিত করেন তিনি। উচ্চ ভ্যাট হার বহালের পক্ষে ছিল তার অবস্থান। শেষ পর্যন্ত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আইন প্রত্যাহারে তখন বাধ্য হয় সরকার। যে পরিমাণ ট্যাক্স কেটেছে সেই পরিমাণ ট্যাক্স আমার হয় না, হয়তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে, তাহলে 3 ভাগ বেশি নিয়ে রাখছে। এই টাকাটা ফেরত দেওয়ার অথবা কোথাও সমন্বয় করা অথবা পরবর্তী বছরের জন্য জমিয়ে রাখার কোনো বিধান সেখানে রাখা হয় নাই। আইন করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে বাসা সংস্কারে অনিয়মের আশ্রয় নেন মুজিবুর রহমান। চাপে পড়ে টেন্ডার ছাড়াই তখন 1,30,00,000 টাকার সংস্কার কাজ করে গণপূর্ত অধিদপ্তর। পরবর্তীতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়ে গড়ে তোলেন অঢেল সম্পদ। বেস্ট হোল্ডিংয়ের লা মেরিডিয়ান হোটেল পুঁজিবাজারে তালিকাভুক্তিতে তিনি নেন 3 কোটি টাকা। এই অর্থের প্লেসমেন্ট শেয়ার নেন নজিবুর রহমান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বেড়াজালে বন্দী দুদক। একে ঢেলে সাজাতে 31 ডিসেম্বরের মধ্যেই সুপারিশমালা জমা দিবে দুদক সংস্কার কমিশন। বিকেলে ধানমন্ডির টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুদক রাজনৈতিক প্রভাব ও আমলাতন্ত্রের কাছে জিম্মি। আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এ থেকে দুদককে মুক্ত করা জরুরি। দুদক আইনের যে সকল ধারা বা বিধি নিয়ে আপত্তি আছে তা সংস্কার করা হবে। সেই সাথে প্রস্তাবনা তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। দুদকের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো বিষয়টি যেন বস্তুনিষ্ঠ হয় এবং এমনভাবে হয় যাতে করে দলীয় প্রভাব মুক্ত হয়ে দুদক যে কার্যকরতার যে শিকার হয়েছে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়, এটি নিশ্চিত করার জন্য আমরা পরামর্শ দেব, সুপারিশ দেব। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।